দেখুন, বাংলা একটা কথা আছে, কুম্ভীরাশ্রু, মানে সহজ বাংলায় কুমিরের চোখের জল। কাল নিউজ চ্যানেলগুলো যারা দেখেছেন তারা একবার মর্মে মর্মে বুঝেছেন এই জোর করে কান্না বা আবেগহীন চোখের জল কাকে বলে। যারা এই কদিন আগেও আশীষ বন্দ্যোপাধ্যায়কে বকটুইয়ের আসল নায়ক বা দুর্নীতিগ্রস্ত বলতেন, তারা দরাজ হাতে একেবারে সততার সার্টিফিকেট দিচ্ছেন আর ওই কুম্ভীরাশ্রু ঝরাচ্ছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন এক্ষেত্রেও অনুব্রত মণ্ডল। কে বলবে যে তার মস্তিষ্কে অক্সিজেন কম যায়? যে অনুব্রত মণ্ডল আশীষবাবুকে পাশে বসিয়ে অপদার্থ বলেছিলেন প্রকাশ্যে, নেতা কর্মী মিডিয়া সবার সামনে, তারপরেও সেদিন কিভাবে আশীষ ব্যানার্জি এই অপমান সহ্য করে তৃণমূলে থেকে গেছিলেন সেটাই একটা বিস্ময়। তিনিও একেবারে আবেগে থরথর হয়ে প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আমি প্রথমে দেখব যে রবিবার ঠিক কী বলেছিলেন অনুব্রত মণ্ডল। আশিসদার কোনো শত্রু ছিল না, আশিসদা খুব ভালো লোক ছিল। টিআর দিয়ে আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছিল। উনি ভালো লোক ছিলেন। এখনো পর্যন্ত তার নামে কোনো থানাতে অভিযোগও নেই, কিচ্ছু নাই। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা নোংরা ভাষা বলেছে। এবার আসুন এর পাশে রাখি একজন অধ্যাপককে, একজন মাস্টার মশাইকে কত কী সহ্য করতে হয় রাজনীতিতে এলে তার জলজ্যান্ত একটা উদাহরণ। সেই দোর্দণ্ড প্রতাপ কেষ্টমণ্ডল 2020 সালে 9ই অক্টোবর কিভাবে, কি ভাষায় সবার সামনে অপমান করছেন আশীষ বন্দ্যোপাধ্যায়কে, প্রকাশ্যে সবার সামনে বলছেন অপদার্থ। দেখুন। হারলেন কেন? আমার বর্তমানে 100 ভাগের মধ্যে 40%ও কাজ হয়নি ঢালাই রাস্তা। এখনো পর্যন্ত আমার গ্রামে একটা ঢালাই। পঞ্চায়েতটা কাদের? পঞ্চায়েতটা তৃণমূলের। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি। তো কথা বলছো কেন তো তুমি? ওই তো প্রধান, তাহলে প্রধানকে তুমি দায়িত্ব দিচ্ছ কেন? তাহলে ওর কথা আমি শুনবো কেন? আমি তো অঞ্চল প্রেসিডেন্টের কথা শুনবো, কেন প্রধানের কথা শুনবো? এবার আসবো প্রসূনবাবুর কাছে। রাজনীতি যে কত বিচিত্র সঙ্গী জোগাড় করে দেয় দেখুন। এই অনুব্রত মণ্ডল এবং আশীষ ব্যানার্জি দুজনেই শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূল ছেড়ে প্রসূনবাবুদের সঙ্গে গেছিলেন। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি তৃণমূলের দুই শিবিরের একটা অভ্যন্তরীণ টানাপোড়েন, সেটাও কি কোনো ফ্যাক্টর ছিল? প্রথমেই প্রয়াত প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এবং ডেফিনেটলি তার মৃত্যু পলিটিক্সের ক্ষেত্রে অনেকগুলো রেলিভেন্ট প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এতক্ষণ আমি আলোচনাটা শুনছিলাম এবং যে নির্যাসটা বেরিয়ে আসছিল সেটা আমার মনে হচ্ছিল প্রথম থেকেই আশীষবাবুর মৃত্যু ওই 1775-এ স্যামুয়েল জনসনের একটা উক্তিকে জাস্টিফাই করে দেয়। উক্তিটাতে স্যামুয়েল জনসন অরিজিনালি বলেছিলেন যে পেট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। ওভার এ পিরিয়ড অফ টাইম কি হলো, মানুষ আর পেট্রিয়টিজম কথাটা রাখলো না, বললো পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। তো আলটিমেটলি পলিটিক্স বিকেম দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। এবং সেখানে যারা সেন্সিটিভ বা ভালো মানুষ, তাদের যে সমস্যা তৈরি হয়, মেন্টাল তৈরি হয়, সেটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য এক্সাম্পলস হচ্ছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। এখন এখানে একটা প্রশ্ন আছে, আশীষ বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আমি সত্যি কথা চিনতাম না। আমি চিনি এমন কিছু অধ্যাপককে যাদের সাথে ওনার যোগাযোগ ছিল। ভদ্রলোক বাংলার অধ্যাপক ছিলেন, তাই তো? আমার এক পরিচিত অধ্যাপককে উনি বলেছিলেন, তিনি বাইরের লোক, বীরভূমে চাকরি করেন, বলেছিলেন যে তুমি জানো যে হাঁসলি বাঁধের উপকথাটা কোথায় লেখা হয়েছিল? তুমি যদি সময় পাও একদিন বলো, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে খুব রেয়ার যে একজন পলিটিশিয়ান অতগুলো পোস্ট হোল্ড করেন, এতবারের বিধায়ক মন্ত্রীতন্ত্রী ছিলেন, তিনি তখনও হাঁসলি বাঁধের উপকথা রোমান্টিসিজমে মজে থাকেন। এইটাই একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এটা প্রবলেম। বুদ্ধবাবু দুঃসময় কেন লিখতে গেলেন? বুদ্ধবাবু ছাড়া দুঃসময় কেউ লিখতেন না। কারণ হচ্ছে বুদ্ধবাবু এগেন আর একটা আশীষ বন্দ্যোপাধ্যায়ের খুব বড় ফরম্যাট, সেন্সিটিভ। বেরিয়ে গেলেন, না চোরেদের ক্যাবিনেটে থাকবো না, পারলেন স্টে করতে। পলিটিক্যাল গ্লু আঠা তাকে টেনে আনলো। আপনি বলবেন বুদ্ধবাবু পার্ট অফ করাপশন ছিলেন? কোনোদিন বলবে না।